হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স এগেন টু দিস ইউটিউব চ্যানেল। জাস্টিস ড্রামাটার 18টা পার্ট হয়েছিল এবং আজকে এর 19 নম্বর পার্ট অ্যাক্ট 4 চলছে এবং প্রায় শেষের দিকে, হয়তো আর একটা কি দুটো পার্ট হবে। ঠিক আছে, আজকেটা নিয়ে মোটামুটি 20 বা 21 যদি হয়, খুব বেশি 21টা পার্ট হবে। 20টা পার্টই শেষ করার চেষ্টা করব। যাই হোক, তাহলে লাস্টে আমরা কি দেখেছিলাম যে ওই যে কক্সনের, মানে যেখানে তোমার ওয়াল্টার হাউ, জেমস হাউ, কক্সনের অফিস, সেখানে ফল্ডার গিয়েছে। ঠিক আছে, রুথ হানিওয়েল ফল্ডারকে পাঠিয়েছে। আগে রুথ হানিওয়েল দেখা করে এসছে, তারপরে ফল্ডারের ইতিমধ্যে ছাড়াও পেয়ে গিয়েছে জেল থেকে। সেই সমস্ত কাহিনী আর বলছি না আমি, ওগুলো তোমরা জানো। এইবার ওখানে গিয়ে জেমসের সঙ্গে কথা বলবে। ঠিক আছে, জেমস, ওয়াল্টার হাউ এদের সঙ্গে কথা বলবে। কিন্তু ওখানে কথা বলার সময় বিভিন্ন যে ইস্যুগুলো আসবে সেটা হলো ফল্ডারের প্রথমত তো একটা ইমোরালিটি আছে, অর্থাৎ মানে রুথ হানিওয়েল একটা বিবাহিতা মহিলার সঙ্গে একটা রিলেশন আছে, সেটা একটা ব্যাপার। প্লাস ও যে জেল খেটে এসেছে, মানে একটা দাগি আসামি হিসাবে কিন্তু ওরা সহজে নিযুক্ত করতে চাইবে না। কিন্তু তবুও এই ঘটনাটা একটা বিষয় নাড়া দেবে। দেখবে জেমসের ক্যারেক্টারটা তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, মানে জেমস হাউ যে খারাপ মানুষ নয় সেটা বুঝতে পারবে। জেমস হাউ স্ট্রিক্ট, গম্ভীর একটা মানুষ হতে পারে, কিন্তু খারাপ নয়। কিন্তু ও যে মানে তোমার প্রিকশনসগুলো নিতে চেয়েছিল, সতর্কগুলো অবলম্বন করতে চেয়েছিল, সেটা কিন্তু খুব একটা খারাপ নয় সেইটাই। তাহলে দেখো কি বলেছে, আমরা চলে আসি পড়াতে ডাইরেক্ট। তাহলে ওয়াল্টার হাউ তখন যেটা বললো যে মানুষ যা কিছু ঘটে সেটার জন্য একটা মানুষ নিজেই দায়ী, এটা জেমস বলেছিল। কিন্তু ওয়াল্টার হাউ কি বলেছিল, এই যে দ্য ডক্ট্রিন অফ ফুল রেসপন্সিবিলিটি ডাজন্ট কোয়াইট হোল্ড ইন দিস ডেজ। তাহলে কি বলেছিল, একটা মানুষ নিজে দায়ী হয় না বাবা। আসলে কি হয় দেখো, পরিবেশ পরিস্থিতি, তারপরে বার্থ প্লেস, সমস্ত কিছু এগুলো কিন্তু ডিপেন্ড করে একটা সিচুয়েশনে। জেমস তখন গ্রিমলি একটুখানি তোমার গম্ভীর হয়ে বলেছিল যে ইউ উইল ফাইন্ড ইট সেফার টু হোল্ড ইট ফর অল দ্যাট। তাহলে কি বলছে, যে জিনিসটাকে তুমি এই সমস্ত কিছু জিনিস নিয়ে বেশি ডিসকাস না করলে, কিংবা সকলে যেটা বলে, ঠিক আছে, সবার দৃষ্টিভঙ্গি অনুসারে চললেই সেটা ভালো। এবার ওয়াল্টার হাওয়ের যে লাইনটা বলবে, সেই লাইনটা খুব ইম্পর্টেন্ট এবং শর্ট কোয়েশ্চেনে দেয়, যেহেতু অর্থটা এই যে কতগুলো শব্দর মাঝে ঠিকমতো বুঝতে পারে না স্টুডেন্টরা, তাই দেয় হয়তো। দেখো কি বলেছে ওয়াল্টার, ফর ওয়ান সেলফ ইয়েস, নট ফর আদার পিপল থ্যাঙ্কস। তাহলে ওর বাবাকে একটা কথাই বলতে চাইলো যে বাবা, ফর ওয়ান সেলফ এখানে কি বলতে চাইলো বলো তো। মানে ও বলতে চাইলো ওয়াল্টার হাউ যে অ্যাকচুয়ালি একটা ইন্ডিভিজুয়াল যখন ওর কাজগুলো করে, সোসাইটি যদিও ভাবে, ঠিক আছে, যে ওর নিজের রেসপন্সিবল, ওয়ান সেলফ, ঠিক আছে, একটা মানুষই নিজের ডিস্ট্রাকশনের জন্য রেসপন্সিবল, নট ফর আদার পিপল। কিন্তু হ্যাঁ, সেই মানুষটা তো অন্য পিপলের, অন্য মানুষদের ডিস্ট্রাকশনের জন্য দায়ী নয়, তাই না? অন্য মানুষদের যদি কিছু খারাপ ঘটে সেইটার জন্য দায়ী নয়। এখানে ওয়াল্টার হাউ একটা কথাই বলতে চেয়েছে যে আমরা যখন নিজেদের কোনো কিছু ভুল, মানে অন্যের ভুল বিচার করি, তখন তাতে নানা রকম যুক্তি দিতে পারি, কিন্তু যদি নিজের উপর সেটা এসে পড়ে না, তখন আমরা প্রতিবাদ করি। ঠিক আছে, তখন আমাদের যুক্তি বিচার ওই সমস্ত কিছু ক্ষমতা হারিয়ে ফেলি। সেইটাই বলেছে যে দিস ফোর্সেস আর বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ ইন্ডিভিজুয়ালস। সেইটাই বলছে ওয়াল্টার হাউ, যে পরিস্থিতি আমাদেরকে এমন বানিয়ে দেয়, ফল্ডারকেও এমন বানিয়ে দিয়েছিল যে ফল্ডারের পক্ষে সেই পরিস্থিতি থেকে মুভ অন করা, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সেইটাই ওর বাবাকে বোঝাতে চাইলো। ঠিক আছে, তারপরে দেখো লাইনটা বলেছে জেমস, ওয়েল আই ডোন্ট ওয়ান্ট টু বি হার্ট। এখানে কি বলছে জেমস, যে বেশ ঠিক আছে, আমি আর কঠোর হতে চাইছি না। ঠিক আছে, যে আরও কিছু যুক্তি এই সম্পর্কে আমি দিই এবং তোমার আর আমার মাঝে কোনো বিতর্ক সৃষ্টি হোক, সেইটা আমি চাইছি না। কক্সন বলছে, আই এম গ্ল্যাড টু হিয়ার ইউ সে দ্যাট হি সিমস টু সি সামথিং, তারপরে রাউন্ড হিম দ্যাটস ইজেন্ট হেলদি। তাহলে কি বলছে দেখো, এটা হচ্ছে ইজেন্ট, মানে আইটা আছে এখানে, ইট ইজ নট আর কি। তাহলে কি বললো যে যেহেতু আমাদের জেমস বললো যে বিষয়টাতে আমি আর কোনো কঠোর উক্তি উত্থাপন করতে চাইছি না, কোনো কঠোরতা অবলম্বন করতে চাইছি না, সেই জন্য কক্সন বললো যে আমি এটা শুনে খুশি হলাম। ঠিক আছে, আবার যদি কোনো লেকচার শুনতে হতো আমাকে, তাহলে কি হতো বলো, সিচুয়েশনটা আরও বাজে হয়ে যেত। হি সিমস টু সি সামথিং রাউন্ড হিম স্প্রেডিং হিজ আর্মস। তাহলে এখানে কক্সন এই কথাটাও লুকাচ্ছে না যে ফলটা জানেন তো, মানে এখানে ধরে নাও কক্সন অ্যাক্টিং করে দেখাচ্ছে, দু হাত মেলে দেখালো যে মানে ফল্ডার কি করছে। ফল্ডার কোনো কোনো সময় দেখছি এদিক ওদিক তাকিয়ে কোনো কিছু একটা দেখতে পাচ্ছে, হয়তো ভাবছে কোনো কিছু একটা ভূত বা কিছু, এইটা বললো কক্সন। ইটস নট হেলদি। মানে কক্সন বলতে চাইলো যে আমরা যদি চাকরিটা না দিই ওকে, হয়তো ওর মাথা খারাপ হয়ে যাবে, ওর মনে হচ্ছে কেউ যেন তাড়া করছে আমাকে। ঠিক আছে, কিন্তু এইটা জেমস অন্য অ্যাঙ্গেল থেকে নিয়ে নেবে। দেখো, হোয়াট অ্যাবাউট দ্যাট ওম্যান
হি ওয়াজ মিক্সড আপ উইথ, তাহলে এই বিষয়টাও কিন্তু জেমস ভুলে যায়নি। তাহলে বলছে যে ওম্যানটার সঙ্গে ওর একটা রিলেশন ছিল, তার কি খবর সেটা জানতে চাইলো জেমস। দেখো, আই স সামওয়ান আনকমনলি লাইক হার আউটসাইড অ্যাজ উই কেম ইন। তাহলে ওরা তো অফিসে মানে তোমার রুথ হানিওয়েল এসেছিলো, তাই না? এবার রুথ হানিওয়েল বেরিয়ে যাওয়ার পরে ফল্ডারকে পাঠিয়ে দিয়েছিল। এবার রুথ হানিওয়েলেও কিন্তু স্ট্রিটে অপেক্ষা করছে ফল্ডারের জন্য। তাই ওয়াল্টার হাও আর জেমস হাও যে পথ দিয়ে এসেছিল, যে রাস্তাটা দিয়ে অফিসে ঢুকেছিল, তখন কিন্তু এই যে বলেছে আনকমনলি লাইক হার, মানে অনেক 2 বছর পরে দেখলো তো, তবুও যেন মনে হয়েছিল কমন নয় ঠিক, ঠিক আছে? মানে ধারণাটা ওর ভুল হতে পারে। জেমস বলছে যে মনে হলো যেন বাইরে কে একজন দাঁড়িয়ে আছে, সেই রুথের মতোই, সেই মহিলাটার মতোই। কক্সন বলছে দেখো, দ্যাট ওয়েল আই কান্ট কিপ এনিথিং ফ্রম ইউ। তাহলে কি বলছে দেখো, ও আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে কোনো কিছু লুকাতে চাই না, ঠিক আছে? কিপ মানে রাখা, কোনো কিছু আমি হাইড করতে চাই না এখানে। তাহলে কি হাইড করবে না? যে রুথ এসেছিল ফল্ডারের জন্য, বললো নিজের কন্ডিশনটা বললো, সেইগুলো কক্সন হয়তো স্বীকার করে নেবে। দেখো, হি হ্যাজ মেট হার, তাহলে কি বলেছে, ফল্ডার তার সঙ্গে দেখা করেছে, ঠিক আছে? প্রথমেই দেখা করেনি জেল থেকে ছাড়া পাওয়ার পরে, জাস্ট এই যে অফিসে যেদিন এসছে তার আগের দিন দেখা হয়েছে। তাছাড়া হয়তো ফল্ডারের যদি দেখা না হতো, ফল্ডার কোনোদিনই কক্সনের এই অফিসে আবার আসতো না কিন্তু, ঠিক আছে? দেখো কি বলেছে জেমস, ইজ সি উইথ হার হাজব্যান্ড, তাহলে বলছে যে সে কি এখন তার হাজব্যান্ডের সঙ্গে থাকে। দেখো, এই ব্যাপারগুলো কিন্তু মানে কেবল কক্সন জানে। কোনটা বলো তো, যে ও কিন্তু সেই যে নিজেকে বিক্রি করে দিয়েছে, মানে রুথ কিন্তু নিজেকে সোল্ড করে দিয়েছে, বিচে দিয়েছে না। মানে তোমার যখন সে বললো আমি খেতে দিতে পারছিলাম না সেলাই করে, তারপরে সে একটা মাস্টার আমাকে নিয়েছিল, তাই না, মিস্ট্রেস করার জন্য। তাহলে ও কিন্তু মানে রুথ সোল্ড হার সেলফ, সেই ঘটনাটা ফল্ডার নিজেও জানে না, ওয়াল্টার হাও জানে না, জেমস হাও জানে না, কিন্তু কক্সন কি বলেছে বলে কক্সন কিন্তু সেটা জানে। তাহলে বললো দেখো, নো, কক্সন বলছে না, সে ওর হাজব্যান্ডের সঙ্গে থাকে না। জেমস বললো ফল্ডার লিভিং উইথ হার সাপোজ, জেমস বলছে তাহলে ফল্ডার তার সঙ্গে থাকছে নিশ্চয়, তাই না? মানে এখানে ওরা বিয়ে করেছে বা কিছু সেই সম্পর্কে জানতে চাইছে না, ও জাস্ট মেন পয়েন্টটাকে তুলে ধরলো। দেখো, কক্সন ডেসপারেটলি ট্রাইং টু রিটেন দ্য নিউ ফাউন্ড জলিটি, মানে এটা কি হলো, ডেসপারেটলি ট্রাইং টু রিটেন বজায় রাখা, দ্য নিউ ফাউন্ড জলিটি, জলিটি শব্দটার অর্থ এখানে একটা উৎসাহ, মানে কি জেমস যে এত ইন্টারেস্ট দেখাচ্ছে ফল্ডারের প্রতি, তার মানে নিশ্চয়ই ওর একটুখানি হলেও ইচ্ছা হয়েছে চাকরিটা দেওয়ার জন্য, তাই না? মানে যেহেতু একটা ইন্টারেস্ট প্রকাশ করছে, অনেক কিছু জানতে চাইছে, সেই জন্য কক্সন এই যে যে একটা তোমার দ্য হোপ ইন্সপায়ার্ড বাই জেমস, যেটা জেমস ইন্সপায়ার করলো, সেইটাকে একদম মরিয়াভাবে বজায় রাখার চেষ্টা করে কক্সন কি বলছে দেখো, আই ডোন্ট নো দ্যাট অফ মাই ওন বিজনেস, ইটস নট মাই বিজনেস। তাহলে কি বলছে, ফল্ডার যে তার সঙ্গে থাকছে কিনা সেটা যখন জিজ্ঞাসা করলো, তখন কক্সন বুদ্ধি করে বললো যে এইগুলো কি আমার কাজ নাকি, আমি কি করে জানবো বলুন তো, আমি কি করে জানবো বাপু যে ওরা থাকে না থাকে, সেইটা বললো। দেখো, জেমস বলছে ইটস আওয়ার বিজনেস ইফ উই আর গোয়িং টু এনগেজ হিম। কক্সন দেখো ভেরি স্ট্রিক্ট পার্সন। জেমস বলছে দেখো দেখো কক্সন, এইটা আমাদের বিজনেস, কেননা আমরা যদি তাকে কাজে রাখতে চাই, তাই না, আমরা যদি একটা এমপ্লয়িকে অ্যাপয়েন্ট করতে চাই আমাদের অফিসে ক্লার্ক হিসাবে ফল্ডার, তাহলে তার যে তোমার এই রিলেশনগুলো আমরা কিন্তু জানতে চাই, ঠিক আছে? যদিও প্রাইভেট লাইফ সম্পর্কে ইন্টারেস্ট রয়েছে ওর, কেননা এটা ফর্জারির সঙ্গে যুক্ত ছিল, সেই জন্য বললো। কক্সন কি বলছে দেখো, রিলাক্ট্যান্টলি আই অট টু টেল ইউ পার হ্যাভস, তাহলে একটু মানে তোমার অনিচ্ছুকভাবে বললো যে আমার বলা উচিত ছিল আপনাকে, আই হ্যাভ হ্যাড দ্য পার্টি হিয়ার দিস মর্নিং। তাহলে পার্টি বলে আগেও সম্বোধন তোমরা দেখেছো, যে বলছে যে মেয়েটা আজকে সকালে এখানে এসেছিল, কক্সন বলে দিল। দেখো, পার্টি বলতে দ্য পার্সন বলতে বোঝাচ্ছে, রুথকে বোঝাচ্ছে, ঠিক আছে? জেমস বললো আই থট সো, জেমস বলছে দেখো হ্যাঁ আমি ভেবেছিলাম। জেমস মানে দূরদৃষ্টি সম্পন্ন একটা পার্সন, যদিও ওর নীতিগুলো কঠোর হতে পারে। টু ওয়াল্টারকে বলছে দেখো, নো মাই ডিয়ার বয় ইট ওন্ট ডু। তাহলে কি বললো, টু স্যাডি অল টুগেদার। দেখো, ওয়াল্টার কিন্তু বলেছিল যে মানুষের নিজের ডিস্ট্রাকশনের জন্য নিজে দায়ী নয়, সিচুয়েশন দায়ী হতে পারে। ফল্ডারকে মানে আবার পুনরায় চাকরিতে অ্যাপয়েন্ট করা, ঠিক আছে, সেটা ওর ইচ্ছা ছিল ফল্ডারকে চাকরিটা দেওয়ার। সেই জন্য জেমস এবার বলছে যে নো মাই সান, নো মাই ডিয়ার বয়, এরকম বলছে যে দেখ ওয়াল্টার আর হবে না, কেননা টু স্যাডি অল টুগেদার। এবার স্যাডি বলতে গেলে নট অনেস্ট, যেগুলো তোমার একটুখানি নোংরা ব্যাপার। মানে কি বলছে দেখো, যে রুথ হানিওয়েলের সঙ্গে এখনও রিলেশন আছে, রুথ হানিওয়েল ওর জন্য অফিসে দেখা করে পর্যন্ত গিয়েছে, ওরা বিয়ে করেনি, বিয়ে না করে হয়তো একসঙ্গে থাকছে, ওর ডিভোর্স হয়নি, তাহলে বিয়ে কী করে হবে, তাই না? মিস্টার হানিওয়েলের সঙ্গে তো বিয়ে মানে তোমার ডিভোর্সও হয় না, ডিভোর্স হবেও না, কেননা রুথ একটা ইমোরাল রিলেশনে জড়িয়ে গিয়েছিল। মানে প্রথমে তো ফল্ডারের সঙ্গে সেরকমভাবে জড়ায়নি, কিন্তু নিজেকে যখন বিক্রি করে দিল, মানে একটা প্রস্টিটিউটের পর্যায়ে পড়ে গিয়েছে, তাই না? সেহেতু এবারও ডিভোর্সও পাবে না, সেইটা তোমরা পরে দেখতে পাবে। দেখো,
তাহলে কি বলছে যে এরকম একটা ছেলেকে চাকরি কি দেওয়া যায় বল, সেইটা জিজ্ঞাসা করলো। দেখো তার কক্সন বলছে দ্য টু থিংস টুগেদার মেক ইট ভেরি অকওয়ার্ড ফর ইউ, আই সি দ্যাট। তাহলে কি বলছে, কক্সন বললো যে কাকে বলছে বলো তো, জেমসকে, ঠিক আছে, যে দুটো জিনিস আপনাকেও অস্বস্তিতে ফেলে দিচ্ছে আমার মনে হচ্ছে। এবার দুটো জিনিস বলতে কি, একটা হলো রুথ, এক নম্বরটা হলো রুথ, ঠিক আছে, আর দু নম্বরটা হলো কক্সনের পাস্ট রেকর্ড, অর্থাৎ ফর্জারি করেছিল, যে জাল চুরিটা করেছিল, সেই দুটো জিনিসের জন্য বলেছে। ওয়াল্টার কি বলছে দেখো, টেন্টেটিভলি ওয়াল্টার বললো যে আই ডোন্ট কোয়াইট নো হোয়াট উই হ্যাভ টু ডু উইথ হিজ প্রাইভেট লাইফ, ঠিক আছে, উইথ হিজ প্রাইভেট লাইফ। তাহলে বলছে যে আমি তো বুঝতে পারছি না যে তোমরা কেন এত ইন্টারেস্ট হচ্ছ তার ব্যক্তিগত জীবন নিয়ে, প্রাইভেট লাইফ নিয়ে তোমরা কেন জানতে চাইছো, ঠিক আছে। তাহলে জেমস বলছে দেখো নো নো উই মাস্ট টেক আ ক্লিন সিট অফ ইট অর হি ক্যান নট কাম হিয়ার। তাহলে কি বলছে, না না তা নয়, আসলে কি বলতো, মানে জেমস কিন্তু নিজের অফিসের কোনো রকম কোনো কলঙ্ক পছন্দ করতে চাইছে না, তাই না। ক্লিন সিট মানে একটা মানে ভালো রেকর্ড, তাই না, মেয়েকে ক্লিন রেকর্ড অফ লাইফ, যেমন বলে যে ক্লিন সিট পেয়ে গিয়েছে এবার ছাড়া পেয়ে যাবে, সেইটা যে বললো যে ওর তো জীবনের একটা ভালো রেকর্ড, ভালো পর্যায়ে, আপাতত আগে যা হয়েছে না হয়েছে, যা হয়েছে হয়েছে, কিন্তু বর্তমানে একটা পরিষ্কার মানে তথ্য আমাদেরকে জোগাড় করা উচিত, তাই না, তবেই সে এখানে আসতে পারবে, তবেই তাকে আমরা এখানে চাকরিটা আবার দিতে পারি। ওয়াল্টার, এটা আগেও আমরা একবার পেয়েছিলাম, পুয়ার ডেভিল। পুয়ার ডেভিল বলতে ফল্ডার কি বলছে যে বেচারা, এবার ডেভিল কেন বলছে, যেহেতু একটা খারাপ কাজ করেছে, খারাপ কাজের সঙ্গে যুক্ত, সেই জন্য বলছে। দেখো ও কিন্তু একটা স্নেহের সঙ্গেই বললো, মানে অপমানের তাগিদে বললো না। এবার দেখো ফল্ডার, মানে এর মাঝে কিন্তু ফল্ডার উপস্থিত নেই, ফল্ডারকে ডাকবে যেহেতু, দেখো কি হবে। কক্সন বলছে যে উইল ইউ হ্যাভ হিম ইন। তাহলে কক্সন এখানে জিজ্ঞাসা করলো যে আমি কি মানে এবার ফল্ডারকে ডাকবো, ঠিক আছে, আপনার কি এখানে ফল্ডারকে পছন্দ করবেন, সেইটা জিজ্ঞাসা করলো। দেখো তারপরে কি হলো, অ্যান্ড অ্যাজ জেমস নোটস, জেমস মাথা নাড়লো, মানে সম্মতি দিল, হ্যাঁ ডাকো, ঠিক আছে, আই থিঙ্ক আই ক্যান গেট হিম টু সি রিজন। তাহলে বলছে যে এই জায়গাটার মানেটা একটু বোঝার চেষ্টা করো, যে বলছে আই থিঙ্ক, কক্সন বলছে আমি মনে করি, আই ক্যান গেট হিম টু সি রিজন। এবার কি রিজন বলতে, মানে কক্সন বলতে চাইছে যে হয়তো ফলটা যদি এখানে আসে, মানে আগে একটা লাইন বলেছিল দেখো, দুটো জিনিস জেমসকে মানে তোমার অস্বস্তিতে ফেলছে চাকরিটা না দেওয়ার জন্য, ঠিক আছে, চাকরিটা দেওয়ার জন্য ফল্ডারকে, কেননা একটা রুথের সঙ্গে জড়িত এবং একটা তোমার ফর্জারিটার জন্য। সেই জন্য কক্সন বলছে যে আমি যদি ফল্ডারকে ডেকে এখানে কনভিন্স করাতে পারি যে বাবা যা হয়েছে হয়েছে, এখন আর দেবদাসের মতো রুথের পেছন পেছন ঘুরে বেড়াস না, ঠিক আছে, একটা চাকরি আপাতত জোগাড় করো, সেইটা বলতে চাইলো যে আই ক্যান গেট হিম দ্য রিজন টু পারসুয়েড হিম টু গিভ আপ রুথ, ঠিক আছে, রুথকে ছেড়ে দাও, যা হয়েছে হয়েছে, এবার ওই সব ভুলে একটুখানি নিজের মানে কেরিয়ারটাকে বিল্ড আপ করো, সেইটা আমি বোঝাতে পারবো, ঠিক আছে, তাকে একটা রিজন দেখাতে পারবো, কারণ দেখাতে পারবো, সেইটা কক্সন বললো। জেমস দেখো গ্রিমলি, ইউ ক্যান লিভ দ্যাট টু মি। কক্সনকে বলছে যে, কক্সন বোঝাতে গেলে দেখছে কক্সন আবার কিভাবে বোঝাবে, হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে বলবে, স্পষ্ট কথা বলতে পারবে না, সেই জন্য জেমস বলছে কক্সন এইটা তুমি আমার ওপরই বরং ছেড়ে দাও, বুঝলে, এইসব ব্যাপার। ওয়াল্টার বলছে দেখো টু জেমসকে বললো ইন এ লো ভয়েস, একটুখানি সরু গলায়, নিচু গলায় বললো, হোয়াইল কক্সন ইজ সামানিং ফল্ডার, যখন বেকনিং বলেনি, দেখো সামনিং, ঠিক আছে, বেকন মানে হাতের ইশারায় ডাকা, সামন মানে এমনি ডাকা, মানে তোমার আওয়াজ করে আর কি। তাহলে যখন ফল্ডারকে ডাকছিল তখন ওয়াল্টার ওর বাবাকে একটুখানি নিচু গলায় কি একটা বললো, দেখো কি বললো, হিজ হোল ফিউচার মে ডিপেন্ড অন হোয়াট উই ডু ড্যাড। তাহলে বললো বাবা তুমি এই যে এবার যাই বা বলো না কেন, যাই বা করো না কেন, একটা সিদ্ধান্ত তুমি নিতে চলেছো, ওকে চাকরিতে রাখবে না রাখবে, তাই না, কিন্তু একটা কথা মনে রাখো যে তার গোটা ভবিষ্যৎটাই কিন্তু আমাদের উপর ডিপেন্ড করছে, নির্ভর করছে, কেননা ও তো অন্য জায়গায় টিকতে পারবে না, তাই না, ওখানে সবাই তো আসল ঘটনাটা জানে না যে পরিস্থিতি চাপে এরকম করতে হয়েছিল ফল্ডারকে, সেখানে খারাপ অ্যাঙ্গেল থেকেই ফল্ডারকে সবাই জাজ করবে, বুঝবে না কেউ, সবাই জাজ করবে, সবাই বিচারক সেখানে। তাহলে ফল্ডার কামস ইন, ফল্ডার এবার কিন্তু প্রবেশ করলো, হি হ্যাজ পুলড হিমসেলফ অল টুগেদার অ্যান্ড প্রেজেন্ট আ স্টেডি ফ্রন্ট। তাহলে এই যে পুল হিমসেলফ অল টুগেদার মানে কি, মানে কোনো রকমে নিজেকে জড়সড়ো করা, অর্থাৎ নিজের এনার্জিটাকে, নিজের একটা আত্মবিশ্বাসকে কোনো রকমে ফিরিয়ে আনা, যে কোনো কিছুর প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো, সেই রকম স্টেডি ফ্রন্ট, একটু কঠোরভাবে দাঁড়ালো, ঠিক আছে। জেমস বলছে দেখো নাও লুক হিয়ার ফল্ডার, দেখো ফল্ডার, মাই সান অ্যান্ড আই ওয়ান্ট টু গিভ ইউ অ্যানাদার চান্স, আমার ছেলে এবং আমি তোমাকে অন্য একটা সুযোগ দিচ্ছি, আবার একবার সুযোগ দিচ্ছি, বাট দেয়ার আর টু থিংস আই মাস্ট সে টু ইউ, কিন্তু দুটো জিনিস আমি তোমাকে উল্লেখ করে দিতে চাই, ঠিক আছে, মানে এখানে যদি চাকরিটা তুমি মানে তোমাকে দিতে পারি, জাস্ট দুটো কন্ডিশন আছে। কি কন্ডিশন দেখো, ইন দ্য ফার্স্ট, প্রথম কন্ডিশন,
ইন দ্য ফার্স্ট প্লেস কি দেখো, ইট ইজ নো গুড কামিং হেয়ার অ্যাজ এ ভিকটিম, মানে তুমি তো একটা দাগি আসামি হয়ে গিয়েছো, তাই না? একটা ভিকটিম হিসাবে এখানে তোমার কাম ব্যাক করা এটা কিন্তু ভালো লাগছে না আমাদেরকে। ইফ ইউ হ্যাভ এনি নোশন দ্যাট ইউ হ্যাভ বিন আনজাস্টলি ট্রিটেড, গেট রিড অফ ইট। তাহলে কি বলছে, তুমি এটা কি বলেছে বলো তো, তুমি যদি তোমার মন থেকে নিজেকেই ভিকটিম হিসাবে ভেবে নাও, তুমি যদি এখনও মনে হয় যে তুমি দোষী, তাহলে এই ভাবনা থেকে, মানে এই আনজাস্টলি ট্রিটেড, মানে তোমার যদি মনে হয় যে সোসাইটি বা আমরা তোমাকে মানে তোমার অন্যায়ভাবে ট্রিট করেছি তোমার, তাহলে এই চিন্তা ভাবনা থেকে তুমি কোনো রকমে গেট রিড, মানে তুমি অব্যাহতি পাও, ঠিক আছে? এই ঘটনাটা থেকে আগে মুভ অন করো। তুমি নিজেকে ভিকটিম হিসাবে স্বীকৃতি আর দেবে না, ঠিক আছে? তুমি নিজেকে যে যা করেছি এই সমস্ত কিছু এইরকম উইক অ্যাটিটিউড হলে কিন্তু এখানে ফিরে আসতে পারবে না, সেইটা বোঝালো, ঠিক আছে? ইউ ক্যানট প্লে ফার্স্ট অ্যান্ড লুজ উইথ মোরালিটি অ্যান্ড হোপ টু গো স্কট ফ্রি। আচ্ছা বেশ, স্কট ফ্রি এটা কি শব্দ দেখো, মানে গো ফ্রি ফ্রম পানিশমেন্ট। এই যে SCOT, স্কট বলতে গেলে ধরুন ট্যাক্স পেমেন্ট, এই সমস্ত কিছু বোঝা যায়। এখানে বলেছে গোটাটা মানেটা আমি বলে দিচ্ছি যে ইউ ক্যানট প্লে ফার্স্ট অ্যান্ড লুজ। ফার্স্ট অ্যান্ড লুজ শব্দটার কী অর্থ, মানে ধরে নাও একটা বাগধারা আছে না, যেমন হেস্ট মেক্স ওয়েস্ট। যতই আমরা তাড়াতাড়ি করি শয়তানের কাজ, মানে তাড়াতাড়ি হলো শয়তানের কাজ, তাই না? তাড়াতাড়িতে সব কিছু ভুল হয়ে যায়, এত তাড়াতাড়ি হয়ে যায়, সেইটা এইরকম একটা অর্থ হতে পারে। আর একটা অর্থে কি বলেছে, এটা ট্রাইফল, মানে তুচ্ছ জিনিস। মানে তুমি মোরালিটিকে, মানে যে নৈতিকতা, একটা সামাজিকতা, একটা নৈতিকতাকে নিয়ে ছেলে খেলা করবে না। এইগুলোকে নিয়ে কিন্তু তোমার এই তাড়াহুড়ো করে এই সমস্ত মানে ডিসিশন নিয়ে চলে এলে হবে না। মানে কি বললো, তোমার মাথায় সেই 9 থেকে 90 পাউন্ড করার ইচ্ছা একবার ভূত চেপে বসেছিল আর তুমি সঙ্গে সঙ্গে করে দিয়েছিলে, এই জিনিসগুলো কিন্তু করা হবে না, সেইটাই বললো, ঠিক আছে? তাহলে নৈতিকতার সঙ্গে তোমাকে ছেলে খেলা করলে চলবে না। এবং কি বলেছে দেখো, অ্যান্ড হোপ টু গো স্কট ফ্রি, এবং তোমাকে কি করতে হবে সব সময় কিন্তু এই যে কোনো পানিশমেন্ট থেকে, যে কোনো, তুমি সুযোগটা কেন দেবে যে লোকে তোমাকে পানিশ করুক, নিন্দে করুক, সেই সুযোগটা তুমি মানুষজনকে দেবে না, সেইটাই বলেছে, ঠিক আছে? তাহলে গো স্কট ফ্রি শব্দটার অর্থ কি, মানে তোমার ফ্রি ফ্রম পানিশমেন্ট, যে কোনো তোমার সোসাইটি থেকে, পুলিশ থেকে, আমাদের চোখ থেকে তুমি সব সময় কিন্তু মানে ভালোভাবে কাজ করবে, এমন কিছু করবে না যাতে আমাদেরকে তোমাকে আবার পানিশ করতে হয়। ইফ সোসাইটি ডিডেন্ট টেক কেয়ার অফ ইট সেলফ নো বডি উড। তাহলে কি বলছে, এই সমস্ত জিনিস তো এবার সোশিয়ালিস্টের মতামত দিচ্ছে না, কিন্তু কিন্তু মোরালিস্টের মতো কথা বলছে। দেখো, নো বডি উড, দ্য সুনার ইউ রিয়ালাইজ দ্যাট দ্য বেটার। তাহলে কি বললো, যে সোসাইটি যদি এই সমস্ত কিছু টেক কেয়ার না নেয়, মানে এখানে কি বলতে চাইলো, জেমস বলছে আমরা সামাজিক একটা জীব, ঠিক আছে? উই আর সোশ্যাল অ্যানিম্যাল উইথ আওয়ার এডুকেশন। তাহলে বললো যে যদি আমি সোসাইটির এই সমস্ত কেয়ারগুলো না নিই, এরকম একটা ভিকটিমকে যদি অ্যালাউ করি, যদি তাকে একটা সতর্কতা না দিই, তাহলে আর কে নেবে? নো বডি উড, তাই না? তাহলে বলছে তুমি যত তাড়াতাড়ি এটা বুঝে যাবে তত তাড়াতাড়ি ভালো, মানে এগুলোতে দা শোনার হয়, দা বেটার হয়, দাটা আগে বসবে। ফলরা বলছে দেখো, ইয়েস স্যার, বাট হ্যাঁ স্যার, কিন্তু মে আই সে সামথিং, আমি কি কিছু বলতে পারি? জেমস বলল, ওয়েল, হ্যাঁ বলো, ঠিক আছে, সম্মতি দিল এখানে। দেখো, ফলডার বলল, আই হ্যাড এ লট টাইম টু থিঙ্ক ইট ওভার ইন প্রিজন। তাহলে বলছে দেখো এখানে হি স্টপস, মানে বলতে বলতে থেমে গেল একটা জায়গায়। ও তো এনকারেজমেন্ট দরকার সব সময়। বলে যে জেলে না আমি এই সমস্ত বিষয়ে ভাবার জন্য প্রচুর সময় পেয়েছিলাম। কোন সমস্ত বিষয়ে, মানে এই যে কেন আমি ভুল করলাম, কেন কোন পরিস্থিতির জন্য আমাকে ভুল করতে বাধ্য করলো কে, আমার মাথায় কি পাগলামো চেপেছিল, এই সমস্ত বিষয়গুলোকে বলছে। এনকারেজিং হিম, এবার কক্সেন বলছে লে বেটা বলুক, বেটা তো থেমে গেল, সেই জন্য বলছে যে এনকারেজিং, তাকে উৎসাহ দিয়ে, আই এম শিওর ইউ ডিড, হ্যাঁ হ্যাঁ আমি তো নিশ্চিত যে তুমি সময় পেয়েছিলে। এবার দেখো, কেউ কিছু বললে আমরা একটুখানি এনকারেজ হয়, যেমন তোমরা কমেন্ট করলে, লিখলে, আমার পড়াতে ইচ্ছা করে ভালোভাবে, ঠিক আছে? সেই জন্য বলছে যে ফলটার আরও এবার কথা বলবে। দেখো বলেছে দেয়ার ওয়ার অল সর্টস দেয়ার। তাহলে কি বলেছে, কথার কোনো খাপছাড়া কথা, মানে জেলে না, মানে সমস্ত চিন্তাই ছিল আমার মাথায়, অল সর্টস দেয়ার ওয়ার সেখানে ছিল, এটা জেলের কথা বলা হয়েছে, অল সর্টস দেয়ার, সমস্ত চিন্তাভাবনা আমার মাথায় আসতো। অ্যান্ড হোয়াট আই মিন স্যার ইজ, স্যার আমি যেটা বলতে চাইছি সেটা হলো দ্যাট ইফ উই হ্যাড বিন ট্রিটেড differently the first time and put under somebody that could look after us a bit, দেখো কেটে কেটে পড়বে, ভালোভাবে মানেটা বোঝার চেষ্টা করো। বলছে যে একটা ভিকটিম যদি প্রথম অবস্থাতেই, মানে একটা দোষী, কেউ একজন একটুখানি দোষ করলো ধরে নাও, ঠিক আছে, সেইটা বলছে যে তাকে যদি প্রথম থেকে একটুখানি ডিফারেন্টভাবে ট্রিট করা হয় না, তাহলে বোধহয় অনেকটা জিনিস ভালো হবে। মানে
কি বলেছে দেখো, অ্যান্ড পুট আন্ডার সামবডি দ্যাট কুড লুক আফটার আস আ বিট, মানে ওরকম মারধর নয়, ওরকম শাসন নয়, একটুখানি ভালোবাসার মধ্য দিয়ে বোঝাবে, ঠিক আছে? একটা ভুল হলো, তারপরে কেউ একজন থাকলো যে যে আমাদেরকে ভালোভাবে বোঝাতে পারে যে কেন ভুলটা করলি রে, এরকম করার জন্য এই হবে, কেন এটা করলি, ভালোভাবে জানলো বুঝলো, অ্যান্ড নট পুট ইন প্রিজন, এবং এই যে 2-2.5 বছর ধরে যদি প্রিজনে না রাখতো আমাকে, সেরকমই বলতে চাইলো কাউকে যদি, মানে সেরকম কি প্রচুর অন্যায় করলে কি না রেখে বাইরে রাখতে বলছে তা বলছে না, কিন্তু মোস্ট অফ দ্য কেসে নট আ কোয়ার্টার অফ আস উড এভার হ্যাভ গট দেয়ার। তাহলে কি বলছে দেখো, মানে একটা মানুষ ধরে নাও, তার উপর সন্দেহের জন্য তাকে জেলে পাঠানো হলো, ঠিক আছে? বিচারের আগে অবধি তাকে জেলে থাকতে হয়, এবং বিচারের পরে একটা শাস্তি দিয়ে তার মানে সীমাটাকে বাড়ানো বা কমানো হয়, যে এত বছর তুমি জেল খাটবে বা যাবজ্জীবন জেল হবে। সেই জন্য ফল্ডার এখানে বলতে চাইলো যে কোয়ার্টার অফ আস, অর্থাৎ 100-র ভেতরে 25 জন। মানে এখানে কি বলতে চাইলো যে যখন আমাদের উপর সন্দেহের জন্য আমাদেরকে জেলে রাখা হয় প্রথম প্রাইমারি অবস্থায় প্রিজনে, কিন্তু সেই পেনাল সার্ভিটিউডটা তখন কিন্তু দেওয়া হয় না, মানে কঠোর শাস্তিটা দেওয়ার আগে পর্যন্ত আমাদেরকে যদি ভালোভাবে ট্রিট করা হতো না, আমাদেরকে বোঝানো হতো, তাহলে কিন্তু আমরা মানে 100 ভাগের ভেতরে 25 ভাগ ওই যে 2-2.5 বছরের বা 3 বছরের বা যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু ভোগ করতে হতো না। এই এত বড় কথাটা ফল্ডার এরকমভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু জেমস কি বলছে দেখো, শেকিং হিজ হেড, আই এম অ্যাফ্রেড, আই এম ভেরি গ্রেভড আউট অফ দ্যাট। ফল্ডারকে বলছে দেখো, বাপরে এই বিষয়ে কিন্তু আমি একদম অনিশ্চিত, আমি অ্যাফ্রেড, আমি ভীত, ঠিক আছে? যে ওই 25টাও কি শিখবে, এর ভয়টাও কিন্তু সেই ভিত্তিহীন নয়, হতেও তো পারে, তাই না? মানে তুমি প্রাইমারিলি কাউকে বোঝালে যে ভুলটা করিস না, তাকে শাস্তি দিয়ে দাও, সে আর কোনোদিন ভুল করবে না। কিন্তু মানে এখানে কি হলো, এখানকার সোসাইটিতে শাস্তি দেওয়ার পরিমাণটা একটু বেশি ছিল, তাই না? এবার অত তো মাপযোগ করে চলা যায় না সব সময় সব সেঞ্চুরিতে, সেটাই বলতে চাইছে এখানে। ফল্ডার কি বললো দেখো, উইথ এ গ্লিম অফ ম্যালিস। তাহলে এই যে কথাটা বুঝতে পারলো না, যে বলছে গ্রেভ ডাউট আছে, সেই জন্য একটুখানি বিদ্বেষপূর্ণ দৃষ্টিতে, মানে যখন কেউ আমাদের কথা বুঝতে পারে না, আমরা একটা কথা ভালোভাবে বোঝাতে চাই, বিশেষত যেটা আমরা ভালোভাবে তোমার এক্সপিরিয়েন্সের সঙ্গে বোঝাতে চাই, তাহলে কি হয়, চোখগুলো আমাদের জল জল করে ওঠে বিদ্বেষের সঙ্গে, ধরতেরই এতক্ষণ ধরে বলছি বুঝতে পারি না, সেরকম ব্যাপার। ইয়েস স্যার, সো আই ফাউন্ড, হ্যাঁ স্যার আমি তো তাই মানে অনুভব করেছি, তাই না? ফাউন্ড, আমি বুঝেছি, আমি লক্ষ্য করেছি, দেখেছি, এরকম। জেমস কি বলো দেখো, মাই গুড ফেলো, ডোন্ট ফরগেট দ্যাট ইউ বিগ্যান ইট। এইটা কি তোকে বারবার রিয়ালাইজ করছে যে তোকে শাস্তিটা আমি দিতে পারি, মানে এখান থেকে ধরিয়ে দিতে পারি, কিন্তু শুরুটা কিন্তু তুই করেছিলি, মানে শুরুয়াতটা তুমি করেছিলে, এইটা তুমি ভুলে যেও না। ফল্ডার বললো, আই নেভার ওয়ান্টেড টু ডু রং স্যার, কিন্তু আমি ভুল করতে চাইনি, এটাও ঠিক। জেমস বলছে দেখো, স্বীকার করে নিল জেমস, পারহ্যাপস নট, হ্যাঁ হয়তো নয়, বাট ইউ ডিড, কিন্তু তুমি ভুল করেছো তো। পরীক্ষা হয়ে গেল, তারপরে তুমি নাম্বার কমপ্লিট দিয়ে বললে যে আমি ভুল করতে চাইনি স্যার, হয়ে গিয়েছে, কিন্তু আর কি লাভ, সেটাই বলছে এখানে। ফল্ডার বলে দেখো, উইথ অল দ্য বিটারনেস অফ হিজ পাস্ট সাফারিং, ইটস নকড মি আউট অফ টাইম পুলিং হিমসেলফ আপ, দিস ইজ আই মিন আই এম নট হোয়াট আই ওয়াজ। তাহলে ফল্ডার, এই দেখো ফল্ডার এবার উইকনেসগুলো আবার আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, মানে এত কোনো স্টেডিভাবে একটা কথা বোঝাতে চাইলো, কিন্তু যখন সামনের মানুষটা বুঝতে চাইলো না, তখন কিন্তু ফল্ডারের চরিত্র চরমতরভাবে ভেঙে যাওয়ার মতো। মানে এই যে অতীতের অভিজ্ঞতাগুলো, যে বিটারনেস, একবারে তোমার একরাশ তেঁতো অভিজ্ঞতা, তাই না? একটুখানি ও মিষ্ট, তার কোনো ছাপ নেই, কোনো আভাস নেই। তাহলে ওই সমস্ত কথাগুলো ওর মনে পড়লো, পাস্টের কথাগুলো। ইট ইজ নকড মি আউট অফ টাইম, তাহলে আউট অফ টাইম শব্দটার কী অর্থ, মানে যেমন সেই টাইম মেশিনে যাওয়া, সেই রকমই ব্যাপার ধরে নাও, যে বর্তমানে যে সময়টা যাচ্ছে সেই সময়টা নয়, অন্য কোনো সময়ের কথা বলা হয়েছে, ঠিক আছে? মানে ইট হ্যাজ কমপ্লিটলি ডিফিটেড অ্যান্ড ডিসেবলড মি, সেইটাই বলতে চাইলো ফল্ডার, তাই না? মানে দেখো, পুলিং হিমসেলফ, এই যে এই ইমেজটা একটা নকড, এরকম, এটা হলো একটা বক্সিংয়ের ইমেজ, মানে ইট ইজ এ মেটাফর ফ্রম বক্সিং, ঠিক আছে? তাহলে কি বলতে চাইলো, যে এই যে আমার এই অতীতের ঘটনাটা এবং শাস্তি, সেই সমগ্র ব্যাপারটা আমাকে পুরোপুরিভাবে নক আউট করে দিয়েছে, মানে কি আমাকে পুরোপুরিভাবে হারিয়ে দিয়েছে, আমাকে পুরোপুরিভাবে অসক্ষম করে দিয়েছে, আমি আর কোনো কিছুতে সক্ষম নয়। পুলিং হিমসেলফ আপ, তারপর আবার কিছুটা শক্তি জোগাড় করে কি বলছে দেখো, দিস ইজ আই মিন আই এম নট হোয়াট আই ওয়াজ। তাহলে কি বলছে, আমি যেটা ছিলাম আগে যে ফল্ডারটা ছিলাম, সেই ফল্ডার এখন আর আমি নই, তাই না? স্বাভাবিক কথা, মন থেকে ভেঙে গিয়েছে ও। জেমস বলছে দেখো, দিস ইজন্ট এনকারেজিং ফর আস ফল্ডার। তাহলে এই কথাটা জেমস কি বলছে, তুমি যদি চাকরিটা এখানে করতে চাও, তাহলে তুমি যদি বলো আমি সে আগের ফল্ডার নেই, আগের সেই কর্ম বিমুখ নয়, কিন্তু ঠিক আছে, যে কর্মঠ, সেরকম যদি তুমি না থাকো, সেটা তো আমাদের কাছে এনকারেজিং নয় বাবা। এ কিন্তু নিজের দিকটাই বারবার দেখছে, যে
তুমি যদি বলো যে আমি সে আগের ফলডার নয়, আমি এখন চারিদিকে মনে হয় ভূত দাঁড়িয়ে আছে, আমার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানুষ আমাকে পদদলিত করে দিয়েছে, এরকম এরকম যদি তোমার মনে হয়, তাহলে আমি কি করব? এটা আমাদের পক্ষে ভালো নয়। কক্সন বলছে দেখো, হি ইজ পুটিং ইট অকওয়ার্ডলি মিস্টার জেমস। এবার কক্সন কিন্তু বারে বারে মানে বারংবার সামলাতে চেষ্টা করছে। যখনই ফলডার একটা নেগেটিভ কথা বলা মানে বলে দিচ্ছে ভুল করে, তখন কক্সন দেখো বারবার ওকে সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। কক্সন কিন্তু খুবই ভালো, মানে কক্সন নিজের ডিউটির প্রতিও যতটা অনুগত, ফলডারকেও কিন্তু ততটাই স্নেহ করে, ভালোবাসে, তাই না? তাহলে কি বলছে দেখো, স্যার ও তো একটু মানে কথাগুলো মানে অপটুভাবে বলে দিচ্ছে, অদক্ষভাবে, অকওয়ার্ডলি, ঠিক আছে, যে তোমার ক্লামজিলি বলতে পারো, CLUMSILOY। ওকে, তাহলে কি বলছে দেখো, ফলডার বলল, থ্রোয়িং ওভার হিজ কশন ফ্রম দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, আই মেন্ট ইট মিস্টার কক্সন। এইবার এই যে ফলডারের যে জায়গাটা নাক গলানোর কথা নয়, সেই জায়গাতে আবার কথা বলবে যে না মিস্টার কক্সন, আমি বলতে চাইলাম, আমি ওইটাই বলতে চাইলাম যে 100 ভাগের ভেতরে 25 ভাগ হয়তো খুব ভালো হবে যদি তাদেরকে অত খারাপভাবে ট্রিট না করা হয় জেলে, সেটাই বলতে চাইলাম। তো ও ভালোভাবে বোঝাতে চাইছে আর কি। জেমসকে কক্সন বারবার এই সমস্ত কথাগুলোকে গুরুত্ব দিতে বলছে না। কক্সন কি চাইছে যে আপাতত তোকে অ্যাপয়েন্ট করা হোক চাকরিতে, আস্তে আস্তে তোর মাথা থেকে ভূত চেপে নেমে যাবে, মানে যখন ইন্ডিভিজুয়াল হয়ে যাবি। কিন্তু ফলডার অতিরিক্ত কথা বলবে এখানে, ইভেন এখানে সেই উদাসীন দেবদাসের মতো কথা বলবে। দেখো মানে তুমি ভালোভাবে বুঝতে পারবে যে কতটা খারাপ হতে পারে এই সমস্ত সিচুয়েশনে এই সমস্ত কথা বলা। তাহলে কি বললো, জেমস বলছে নাও লে অ্যাসাইড অল দিস থটস। যাই হোক, জেমস কথার আগে ভালোভাবে মানে গুরুত্ব না দিয়ে বললো যে আচ্ছা বেশ ঠিক আছে, এই সমস্ত চিন্তাভাবনাকে ছেড়ে দাও, যা হয়েছে হয়েছে ফলডার, অ্যান্ড লুক টু দ্য ফিউচার, এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। সেই জন্যই বলছি যে জেমসের ক্যারেক্টারটা কিন্তু বাজে নয়, খারাপ নয়, ও কিন্তু ভিলেন নয় নাটকটার। মানে ভিলেন এখানে ফলডার নিজেই বলতে পারো, আর কেউ ভিলেন নয় কিন্তু। ফলডার কি বলছে দেখো, অলমোস্ট ইগারলি, এই বেশ আগ্রহের সঙ্গে, বাবরে ফিউচারের কথা বলছে, ওর একটু মানে সম্মতি ফিরে এসেছে। ইয়েস স্যার, বাট ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট প্রিজন ইট। আবার সেই একই কথা, দেখছো এই কথাগুলো এই জায়গাতে বলার জন্য বলা হয়, মানে তোমার এগুলো এখানে বলতে নেই। কেন এই সমস্ত কথা বলছে ও? বললো যে প্রিজন লাইফ, মানে কেন বলছে দেখো, ইটস হিয়ার ইট গেটস ইউ, ইটস হিয়ার ইট গেটস ইউ, মানে হি গ্রিপস হিজ চেস্ট, এই গোটাটা এখানে পড়বে তবে বুঝতে পারবে মানেটা। তাহলে কি বলতে চাইলো যে কিন্তু স্যার আপনি প্রিজন লাইফ বুঝতে পারছেন না, আর বাবা প্রিজন লাইফ বুঝিয়েই বা ওকে কী হবে, ঠিক আছে, যে জেলের জীবনটা যে কীরকম কষ্ট সেটা আপনি বুঝবেন না। ইটস হেয়ার ইট গেটস ইউ, এই শব্দটার কী অর্থ? মানে ওর বুকটাকে চেপে ধরে, হার্টটাকে, চেস্টটাকে চেপে ধরে, আঁকড়ে ধরে বলছে যে প্রিজন লাইফ রুইনস ইউর হার্ট, মানে ওখানে ব্যথাটা লাগে, ঠিক আছে, চেস্টে, বুকে ব্যথাটা হয়। কক্সন কি বলছে দেখো, ইন আ হুইসপার টু জেমস, জেমসকে একটুখানি বিড় করে ফিস করে কি বললো, আই টোল্ড ইউ হি ওয়ান্টেড নারিশমেন্ট। তাহলে বলছে স্যার ওর কথাই বেশি গুরুত্ব দিয়েন না, জানেন তো, কেননা আমি আপনাকে বলেছিলাম যে ওর একটুখানি সেবা যত্নের দরকার, খাবারের দরকার, ওর মাথা ঠিক নাই, কী যে বলে ও সবসময়, সেইটাই বলছে, বুঝতে পারলে? ওয়ার্ল্ডটা দেখো, ইয়েস বাট মাই ডিয়ার ফেলো দ্যাট উইল পাস অ্যাওয়ে, টাইম ইজ মার্সিফুল। তাহলে কি বলছে ফলডারকে উদ্দেশ্য করে, মানে ফলডারের কথাটা কিন্তু ও গুরুত্ব দিয়েছে যখন বললো যে বুকে ব্যথা হয়, ঠিক আছে, বুকে লাগে, হৃদয়ে লাগে আমার এই সমস্ত কিছু, প্রিজন লাইফে যারা যারা থাকে তাদের সবাইকে কষ্ট হয় সবার। তাহলে বলছে আচ্ছা বেশ ঠিক আছে, ওটা তো হয়ে গিয়েছে না, দ্যাট উইল পাস হবে, ওগুলো চলে যাবে, ওই সমস্ত ব্যাপারগুলো থাকবে না। টাইম ইজ মার্সিফুল, সময় সব কিছু ভুলিয়ে দেয়, সময় ক্ষতিপূরণ করে দেয়, সময় সবাইকে ক্ষমা করে দেয়, ঠিক আছে, বলে না যে সমস্ত ব্যথাকে সময় কমিয়ে দেয়, ভুলিয়ে না দিলেও অনেকটাই কমিয়ে দেয়। ফলডার কি বলছে দেখো, উইথ হিজ ফেস টুইচিং, একটুখানি বিকৃত করে, মুখ বিকৃত করে, মানে এইটা পুরোপুরি একটা ইন্ট্রোভার্টের পরিচয়, অন্তর্মুখী মানুষগুলো এরকম হয়। ফলডার যেরকম করছে দেখো, আই হোপ সো স্যার, আচ্ছা বেশ ঠিক আছে, আমি তাই আশা করছি যে সময় সব কিছু ভুলিয়ে দেবে। ওকে, তাহলে জেমস কি বললো দেখো, মাচ মোর জেন্টলি, জেমস কিন্তু নরম হয়ে কথাগুলো বলবে দেখো, এবং খুব সুন্দরভাবে কথাগুলো বলবে এখানে। নাও মাই বয়, হোয়াট ইউ হ্যাভ গট টু ডু ইজ টু পুট অল দ্য পাস্ট বিহাইন্ড ইউ অ্যান্ড বিল্ড ইউর সেলফ আপ আ স্টেডি রেপিউটেশন। তাহলে কি বললো, স্টেডি রেপিউটেশন শব্দটার অর্থ একটা কঠোর, একটা তোমার দৃঢ় সম্মানের, মানে কি বললো গোটাটায়, যে যা হয়েছে অতীতে সেইগুলোকে তুমি অতীতেই ফেলে এসো এবং নিজের চরিত্রটা আবার সক্ষমভাবে গড়ে তোলো, যেন আর 5 জন মানুষ তোমাকে একটুখানি শ্রদ্ধা চোখে দেখে, সম্মানের চোখে দেখে, ঠিক আছে, এটা কিন্তু তোমাকেই করতে হবে, তোমার ক্যারেক্টার তোমাকেই বিল্ড করতে হবে, সেখানে সাহায্য করতে পারে মানুষে, কিন্তু বিল্ডটা তোমাকেই করতে হবে, তাই না? অ্যান্ড দ্যাট ব্রিংস মি টু সেকেন্ড
এবার কি বলছে দেখো, টু দ্য সেকেন্ড থিং, এই যে একটা কথা বললাম যে অতীত ভুলে যাও এবং নিজেকে নতুনভাবে গড়ে তোলো, আর এই সমস্ত কথাগুলো আর একটা কথা আমাকে তোমাকে মানে বলার জন্য বাধ্য করছে, মানে দুটো কন্ডিশন ওর প্রথমেই একবার বলেছিল না যে দুটো থিং তোমাকে মেনে চলতে হবে, এটা একটা বললো। দেখো এইবার কিন্তু যে প্রস্তাবটা দেবে ও বলছে, দিস ওম্যান ইউ ওয়্যার মিক্সড আপ উইথ, ইউ মাস্ট গিভ আস ইউর ওয়ার্ড টু নো। তাহলে কি বলছে দেখো, নো, যে যে মহিলাটার সঙ্গে তুমি জড়িত, মানে এখানে জাস্ট জেমসের একটাই প্রবলেম, ওরা বিবাহিতা নয়, মানে তোমার মেয়েটা বিবাহিতা, ওরা দুজনে তো বিয়ে করেনি, জেমস মানে তোমার রুথ অ্যান্ড ফল্ডার, ওরা যদি বিয়ে করে নিত তাহলে জেমসের আর কোনো প্রবলেম থাকতো না, কিন্তু ব্যাপারটা একদম জটিল হয়ে গিয়েছে, ঘেঁটে গ হয়ে গিয়েছে। সেই জন্য বলছে তুমি মানে যে মেয়েটার সঙ্গে জড়িয়ে গিয়েছো, মিক্স আপ হয়ে গিয়েছো, ইউ হ্যাভ টু হ্যাভ ডান উইথ দ্যাট। তাহলে এই জায়গাটা তোমাকে কিন্তু সরে আসতে হবে, এই জায়গা থেকে তোমাকে সরে আসতে হবে, রুথকে ভুলে যেতে হবে, সেইটাই বলতে চাইছে। দেয়ার ইজ নো চান্স অফ ইউর কিপিং স্ট্রেট ইফ ইউ আর গোয়িং টু বিগিন ইউর ফিউচার উইথ সাচ এ রিলেশনশিপ। এই 2 বছর 2.5 বছর জেল খেটে এসেও যদি আবার তুমি ভাবো যে তোমার ফিউচারটাকে এই রিলেশনটাকে নিয়ে এগোবে, তাহলে কিন্তু মানে কি বলেছে দেখো, দেয়ার ইজ নো চান্স অফ ইউর কিপিং স্ট্রেট, তাহলে তোমাকে সোজাভাবে ভগবান চলতে দেবে না, ঈশ্বর তোমাকে সোজা রাস্তায় চলতে দেবে না, আবার হয়তো কোনো ছলচাতুরি করতে হবে, আবার তোমাকে জেলে যেতে হবে, কেননা রুথ হানিওয়েলের ডিভোর্সটা এখনও হয়নি, তাই না? সেই জন্যই বলছে যে ওই মেয়েটাকে কিন্তু মোটামুটি ভুলে যেতে হবে তোমাকে। লুকিং ফ্রম ওয়ান টু দি আদার উইথ আ হান্টেড এক্সপ্রেশন, হান্ট মানে শিকার করা, ও তো রেগে গিয়েছে ফল্ডার, চোখ মুখ গোল গোল হয়ে যাবে, মোটা মোটা হয়ে যাবে, এরকম দৃষ্টিপাত করবে যে এ কী বলছে রে বাবা এরা। তার জন্য একে অপর মানে সবাইকে একবার দেখে নিল, ধরে নাও একবার ওয়াল্টারকে দেখে নিল, একবার জেমস হাউকে দেখে নিল, একবার কক্সনকে দেখে নিল। এবার কি বলছে দেখো, বাট স্যার এরকম, মানে তোমার একটুখানি দ্বিধান্বিতভাবে কিন্তু 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 স্যার এরকম করে, ঠিক আছে, ইটস দি ওয়ান থিং আই লুক ফরওয়ার্ড টু অল দ্য টাইম। তাহলে কি বলছে, কিন্তু স্যার আপনি যে জিনিসটাকে বলছেন, যে জিনিসটাকে ছেড়ে আমাকে এগোতে বলছেন ভবিষ্যতে, এই একটা মাত্র জিনিসই আমাকে সবসময় এগিয়ে রেখেছে, কেননা জেলে থাকাকালীন যদি রুথের চিন্তাভাবনা আমার মাথায় না আসতো, তাহলে আমি হয়তো ওইখানেই মারা যেতাম, ঠিক আছে, অ্যান্ড সি টু, কিন্তু এবং তারও সেও আমার জন্যই ফরওয়ার্ড করছে, সেই আমার জন্য বেঁচে আছে, তাছাড়া হয়তো কবে মরে যেত, ঠিক আছে, কবে সুইসাইড করে নিত। আই কুডন্ট ফাইন্ড হার বিফোর লাস্ট নাইট, আমি তো তাকে কালকের আগে দেখিও নি, এবার কালকে আমি দেখা করলাম আর আজকে আপনারা বলছেন যে ছেড়ে দিতে হবে। এবার দেখো জেমস কিন্তু অভিজ্ঞ একটা মানুষ, একটা এজিড পার্সন, সুতরাং জেমসের পক্ষে বলাটা সহজ, কিন্তু একটা ইয়াং তরুণ যে নতুন মানে হু ফল ইন লাভ, এবার তাকে যদি বলা হয় মুভ অন করতে, সে 4টে গালমন্দ শুনিয়ে দেবে, তাই না? কিন্তু এখানে ফল্ডার একটা কথা, আমি আমার দিক থেকে একটা কথা এখানে যোগ করছি, কিন্তু ফল্ডার দেখো, ফল্ডার এই যে একদম মানে পুরোপুরি রোমান্টিক ফেলোর মতো বিহেভ করছে, কিন্তু ও একটা জিনিস বুঝতে পারছে না যে ও যেটাকে ভাবছে না, যেটা হ্যাভেনলি প্লেজার বলছে, যার জন্য আমি সব সময় এগিয়ে গিয়েছি, এই জিনিসটাই কোথাও না কোথাও মানে তুমি যে জিনিসটাতে সবচেয়ে বেশি আনন্দ পাও এই সমস্ত রিলেশনে আর কি, সেই জিনিসটা তোমাকে অনেক দুঃখও দেয়, সেইটাই তোমাকে কোথাও না কোথাও ব্যথা দিয়ে যাচ্ছে। এক কথায় দেখো, রুথ যদি না থাকতো তাহলে তো এই সমস্ত কিছু ও করতো না, ওর লাইফটা ভালো থাকতো, কিন্তু ফল্ডার সেই জায়গাটাকে গুরুত্ব না দিয়ে বলছে আমি জেলে গিয়েছি, আমি জেল থেকে বেরিয়ে এসেছি, আমি বেঁচে আছি ওর জন্যই, তুই বেঁচেই থাকতিস রে বাবা, ও না থাকলে আরও ভালো থাকতিস, সেইটা বুঝতে পারছে না। কিন্তু দেখো এবার ওকে যে আপাতত যে পজিশনটা দরকার সেটা হলো টাকা পয়সা, একটা সম্মান, তারপরে তো ওই সমস্ত কিছু আবার আসবে, তাই না? সেই জায়গাটা, এগুলো পুরোপুরি সেন্টিমেন্টাল, কিন্তু অ্যান্টি সেন্টিমেন্টাল ড্রামাতে এই সমস্ত জায়গাগুলোর জায়গায় নয়, যা হয়ে গিয়েছে এবার তোমাকে মুভ অন করতে হবে, সেইটা হলো অ্যান্টি সেন্টিমেন্টাল মাইন্ড। কিন্তু এটা হচ্ছে ওইটা সেফ, তাই না? এইটাতে অনেক কিছু খারাপ ডিসিশন নিয়ে নেয়, মানে মরেও যায় শেষ পর্যন্ত। দেখো কি বলছে, আই কুডেন্ট ফাইন্ড হার, এটা তো হলো, তারপর ডিউরিং দিস অ্যান্ড হোয়াট ফলোস কক্সন বিকামস মোর অ্যান্ড মোর আনইজি। তাহলে কি বলছে, এবার ডিউরিং দিস এই শব্দটা, এই মানে এটা ধরে না গোটাটা ব্র্যাকেটের মধ্যে একটা প্যারেন্থেসিসের মাঝে, মানে ডিউরিং দিস এই সমস্ত কথাগুলো যখন বলছিল ফল্ডার, তখন কি হলো, চারিদিকে কি হলো, হোয়াট ফলোস কক্সন বিকামস মোর অ্যান্ড মোর আনইজি। কক্সন বলছে যদি বা চাকরি পেতিস বেটা, এই সমস্ত কথা বলে তো সবাই ভেস্তিয়ে দিলি, মানে এই যে বলছে আমি ছাড়তে পারবো না আমি ছাড়তে তোকে, এরকম একটা ব্যাপার। সো ইটস ভেরি হার্ড, তাই না? কক্সন তখন বুঝতে পারলো যে হয়তো চাকরিটা পাবে না। জেমস বলছে দেখো দিস ইজ পেইনফুল ফল্ডার, হ্যাঁ আমি মানছি এই সমস্ত কিছু যন্ত্রণাদায়ক, তো মুভ অন করতে হয়তো প্রচুর কষ্ট হবে, বাট ইউ মাস্ট সি ফর ইয়োর সেলফ দ্যাট ইট ইজ ইম্পসিবল ফর আ ফার্ম লাইক আস টু ক্লোজ ইটস আইস টু এভরিথিং। তাহলে কি বলছে দেখো,
আইনের রক্ষকরা তো আইন ভাঙতে পারে না। তুমি একটা ইমোরাল রিলেশন গড়ে রেখেছো একটা মহিলার সঙ্গে, এবং যেখানে আমাদের ফার্মটা সলিসিটরের ফার্ম, সেখানে কিন্তু আমরা চোখ বন্ধ করে তোমাকে এমপ্লয় করতে পারি না, তোমাকে আবার চাকরিটা দিতে পারি না, কিন্তু সেটা বলে দিল দেখো জেমস। গিভ আস দিস প্রুফ অফ ইউর রিজলভ টু কিপ স্ট্রেট। ঠিক আছে, আমাদেরকে জাস্ট একটাই প্রুফ দাও যে তুমি হয়তো কথা দিয়ে তোমার প্রমাণ দাও যে তুমি স্ট্রেট থাকবে, তুমি এইসব ব্যাংকাটেরা লাইনে যাবে না। ঠিক আছে, অ্যান্ড ইউ ক্যান কাম ব্যাক নট আদারওয়াইজ বলতে অন্যথায় তুমি কিন্তু এখানে আর কাম ব্যাক করতে পারবে না। তাহলে তুমি যদি আবার সে রুথ হানিওয়েলের পিছনেই পড়ে থাকো, তাহলে কিন্তু এখানে তোমাকে চাকরিতে রাখা আমাদের পক্ষে সম্ভব হবে না। ঠিক আছে, আমরা তোমাকে চাকরিটা দিতে পারবো না। ফলটা দেখো, আফটার স্টিয়ারিং অ্যাট জেমস সাডেনলি ডিফেন্স হিমসেলফ। এই সমস্ত কথাগুলো যারা লাভার হয় তাদেরকে কিন্তু শক্তি জুগিয়ে দেয় যখন তাদের প্রেমিকার বা প্রেমিকের এগেনস্টে কিছু বলা হয়। সেই জন্য স্টিফেন হিমসেলফ নিজে যেন কোথা থেকে প্রচুর একটা শক্তি জোগাড় করে নিল। ঠিক আছে, এখন পুরোপুরি দেবদাস হয়ে গিয়েছে। কি বলছে দেখো, মজনু হয়ে গেছে। আই কুডেন্ট গিভ হার আপ, আমি তাকে ছাড়তে পারবো না। আই কুডেন্ট, ও স্যার আমি পারবোই না সেটা বললো। আই অ্যাম অল সি হ্যাজ গট টু লুক টু অ্যান্ড আই এম শিওর সি উইল অল আই হ্যাভ গট। সেটাই হয়, বলছে যে আমি মানে আই অ্যাম অল সি হ্যাজ গট টু লুক টু, তার কাছে আমিই সব, আমার কাছে সেই সব। ঠিক আছে, তাহলে আমি কেন তাকে ছেড়ে দেবো, আমরা ছাড়তে পারবোই না একে অপরকে। সেইটা বলো। জেমস বলছে দেখো, আই এম ভেরি সরি ফল্ডার বাট আই মাস্ট বি ফার্ম। তাহলে কি বলছে, আমিও কিন্তু দুঃখিত ফল্ডার, তুমি যদি না মেনে নাও এই সত্যটা, তাহলে কিন্তু আমিও মানে একদম দৃঢ়, আমি তোমাকে কিন্তু চাকরিতে রাখতে পারবো না। ইট ইজ ফর দ্য বেনিফিট অফ ইউ বোথ ইন দ্য লং রান। যখন ফিউচারে না, তোমরা যদি এখন আবেগের বসে এই সমস্ত কিছু করছো, কিন্তু ফিউচারে লং রান অর্থাৎ ফিউচার মানে ঠিক আছে, যে কামিং ফিউচার বা সুইং ফিউচার সেটার কথা বলা হয়েছে, যে ভবিষ্যতেও দুজনের পক্ষে কিন্তু এইটাই বেটার। বুঝলে, নো গুড ক্যান কাম অফ দিস কানেকশান। এই সমস্ত কানেকশান থেকে কোনো ভালো কিছু আসে না, এই সমস্ত রিলেশন থেকে আপাত দৃষ্টিতেই ভালো কোনো কিছু ভালো হয় না। কবিতা খানিক লেখা হয় কিন্তু লাভ কিছু হয় না সেরকম। ইট ওয়াজ দ্য কজ অফ অল ইয়োর ডিজাস্টার। তাহলে ডিজাস্টার শব্দটার অর্থ মিসফরচুন। যত এইসব দুর্ভোগ, যত তুমি 2 বছর 2.5 বছর ধরে জেল খাটলে, এরকম একটা পরিবেশে থেকে এলে, এই সমস্ত কিছুর কারণও তো ও। তুমি ভাবছো মুভ অন করতে পারছো, ওর জন্য বেঁচে আছে, কিন্তু কারণটাও তো ওই, ও না থাকলে তো কিছুই হতো না। ফল্ডার বলছে দেখো, বাট স্যার আই মিনস হ্যাভিং গন থ্রু অল দ্যাট গেটিং ব্রোকেন আপ মাই নার্ভস আর ইন অল অফুল স্টে ফর নাথিং আই ডিড ইট ফর হার। তাহলে এখানে ফল্ডার বুঝবে না, মানে বোঝানোটাই ভুল এখানে। তাহলে এখানে কি বলছে দেখো, বাট স্যার ইট মিনস হ্যাভিং গন থ্রু অল দ্যাট কি গেটিং ব্রোকেন আপ। তাহলে বলছে এই সমস্ত জিনিসের মধ্য দিয়ে যখন আমরা যাচ্ছিলাম না, তখন কি হলো দেখো, সমস্ত জিনিসই ভেঙে চুরে গিয়েছিল, যেহেতু রুথের হাজব্যান্ড ওকে টর্চার করেছিল, এই সমস্ত কিছু। মাই নার্ভস আর ইন অফুল স্টেট, আমার নার্ভ, আমার হৃদয়ও, ঠিক আছে, আমার স্নায়ুগুলো খারাপভাবে, মানে তোমার ফিজিক্যাল কন্ডিশনটাও খারাপ হয়ে গিয়েছিল যখন আমাদের মাঝে বিপর্যয়টা চলছিল, আমি ফরজারির সঙ্গে যুক্ত হয়ে গেলাম, এই সমস্ত কারণে। আই ডিড ইট ফর হার, আমি তো সমস্ত কিছুই তার জন্যই করেছি, তাই না? আমি জেল খেটেছি, যা করেছি সব ওর জন্যই করেছি। তারপরে কি বলছে দেখো, জেমস বললো, কাম ইফ সি হ্যাজ নট এনিথিং অফ আ ওম্যান সি উইল সি ইট ফর হারসেলফ। তাহলে কি বলছে যে এই জায়গাটার আগে একটা লাইন, মানে আগে একটা ফ্রেজ অ্যাড করতে হতো, যদিও এখানে যত সম্ভব দেয়নি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নিও কাইন্ডলি। মানে এই যে আই ডিড ইট ফর হারের পরে একটা খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট লাইন কেন বাদ দিয়েছে কি জানি। আচ্ছা বেশ, ঠিক আছে, বাদ দাও, এটা জাস্ট একটা জিনিসই যোগ করে নেবে। আই ডিড ইট ফর হার, এই শব্দটার অর্থ মানে ফল্ডার কি বলছে, ফল্ডার বলছে যে আমি ওর জন্য টাকা পয়সা ফরজারি করেছিলাম একটা কারণেই, ওর কাছে টাকা ছিল না, ঠিক আছে, এবং ওকে যদি আমি টাকা দিতাম, তাহলে ফল্ডারের মনে হচ্ছে যে রুথ হানিওয়েল একটা ডিভোর্সের জন্য আপিল করতে পারতো, ঠিক আছে, মিস্টার হানিওয়েলের সঙ্গে ডিভোর্সের জন্য, সেইটাই বলতে চাইলো। তারপরে জেমস কি বলে দেখো, কাম, আচ্ছা বেশ ঠিক আছে, ওই সমস্ত জিনিস বাদ দাও, সেটাই বলছে। ইফ সি হ্যাজ এনিথিং অফ আ ওম্যান সি উইল সি ইট ফর হারসেলফ। তাহলে কি বলছে, ও যদি নিজে এরকম চায়, ও যদি নিজে একটা তোমার দৃঢ় মনোভাবা সম্পন্ন মহিলা হয়, তাহলে নিজের যুদ্ধে নিজেই মানে তোমার জয়লাভ করে দেবে, ঠিক আছে, নিজেই ঠিক সৈনিক জোগাড় করে সমস্ত কিছু করে নেবে, সেটাই বলেছে। সি ওয়ান্ট টু ড্র্যাগ ইউ ডাউন ফার্দার। তাহলে তোমাকে আর টেনে নিচে নামানোর কোনো মানেই হয় না, ওর জন্য তুমি নিজেকে বিসর্জন দিও না। ইফ দেয়ার ওয়ার আ প্রসপেক্ট অফ ইউর বিইং এবল টু ম্যারি হার
ইট মাইট বি অ্যানাদার থিং। তাহলে কি বলছে, যদি এখানে একটা সুযোগ থাকতো যে তোমাদের দুজনের বিয়ে হতে পারে, তাহলে তো অন্য বিষয় হতো, তাই না? তাহলে জেমসের কোনো আপত্তি নেই, কিন্তু ডিভোর্সের জন্য আপিল করতেই পারবে না দুটো কারণে। একটা হলো তোমার টাকা পয়সা নেই, আর অন্য একটা কারণ হলো মিস্টার হানিওয়েলের অন্য কোনো মহিলার সঙ্গে রিলেশন নেই, ঠিক আছে? এটা দুটো মাস্ট, আমি বলেছিলাম আগে। শুধুমাত্র ড্রাঙ্ক করলে আর অত্যাচার মানে তোমার করলে এই দুটো হয় না, তখনকার সোসাইটিতে হতো না, ঠিক আছে? যদি অন্যায় এটা। এবার আরও একটা কারণ আছে, সেটা কক্সন জানে, মানে নিজেকে ওই যে বিক্রি করে দিয়েছে, নিজে একটা ইমোরাল রিলেশনের সঙ্গে জড়িয়ে গিয়েছে, সেটা যদিও এখানে দেয়নি। তারপরে দেখো ফল্ডার বলল, ইটস নট মাই ফল্ট স্যার, এটা আমার দোষ নয় স্যার, বাট দ্যাট সি কুডেন্ট গেট রিড অফ হিম, সি উড হ্যাভ ইফ সি কুড। তাহলে কি বলছে যে এটা আমার দোষ নয়, যদি সে পারতো তাহলে নিশ্চয়ই মানে ও করতো, কাজটা করতো, ঠিক আছে? মানে ইফ হি উড হ্যাভ মানি, বুঝতে পারলে, দেন সি কুড গেট রিড অফ হিম। মানি থাকলে হয়তো ডিভোর্সের জন্য আপিল করতো, টাকা পয়সা দিয়ে অন্য কিছু বের করে নিত, সার্টিফিকেট, যে অন্য কোনো মহিলার সঙ্গে রিলেশন আছে, এই সমস্ত কিছু জিতেও যেত। দ্যাটস হ্যাজ বিন দ্য হোল ট্রাভেল ফ্রম দ্য বিগিনিং। এইটাই তো সমস্যার মূল, টাকা ছিল না বলেই এত কিছু হলো। লুকিং সাডেনলি অ্যাট ওয়াল্টারের দিকে তাকিয়ে যেন কিছু একটা বলতে চাইলো, দেখো একটুখানি দ্বিধাভাবে, মানে ডট 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 করে দিয়েছে যেহেতু, মানে উইথ হেজিটেটিং টোন। কি বললো, ইফ এনিবডি উড হেল্প হার, ইটস অনলি মানি ওয়ান্টস নাও, আই এম শিওর। তাহলে ওয়াল্টারের দিকে তাকিয়ে বলছে যে যদি কেউ তাকে টাকা দিয়ে সাহায্য করতো তাহলে খুব ভালো হতো, একমাত্র টাকাই এখন পারে উদ্ধার করতে। মানে ওয়াল্টারের দিকে তাকিয়ে কি বলতে চাইলো, যে আপনি যদি টাকা দেন তাহলে খুব ভালো হয়, সেইটা বলতে চাইলো, দেখো। ঠিক আছে, কক্সন কি বলছে দেখো, ব্রেকিং ইন অ্যাজ ওয়াল্টার হেজিটেটস, মানে তোমার সেই যে একটা ওয়াল্টার তো হেজিটেট, ওয়াল্টার এমনিতে কিন্তু ভালো ক্যারেক্টার, তাই না? ওয়াল্টার এই সমস্ত মানে ইঙ্গিতগুলো বুঝতে পেরে, একে তো জেমস আছে, বাবা আছে ওর, অ্যান্ড ইজ অ্যাবাউট টু স্পিক। তাহলে কক্সন কি বললো, যখন দেখলো ওয়াল্টার হেজিটেট করছে এই সমস্ত কথাগুলোকে নিয়ে, তখন কক্সন দেখলো যে আমাকে সামাল দিতে হবে এই ব্যাপারটা, ঠিক আছে? কক্সন কি বলছে দেখো, আই ডু নট থিঙ্ক উই নিড কনসিডার দ্যাট, ইটস রাদার ফারফেচড। তাহলে কি বলছে, এই সমস্ত এই যে মানে তোমার এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এবং কঠিনও, ঠিক আছে? বলেছে যে এই সমস্ত জিনিসগুলো অনেক দূরের ব্যাপার, এইগুলোকে নিয়ে আমাদের এত ডিসকাস করার কোনো দরকারই নেই। কেন বলো তো এরকম কথা বললো? কেননা কক্সন ইতিমধ্যেই জেনে গিয়েছে, মানে রুথ হানিওয়েল যখন ফল্ডার জেলে ছিল তখন নিজের এবং বাচ্চাদের খাবার জোটানোর জন্য, মানে তোমার বাসস্থান, খাদ্য, এরকম মানে তোমার এই সমস্ত কিছু জোগাড় করার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছিল, কিন্তু তাই না? একটা প্রস্টিটিউট রিলেশনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল, প্রস্টিটিউট এলাকার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। তাহলে ও যদি এখন কোর্টে ডিভোর্সের আপিল করে, তাহলে তো ও নিজেই প্রমাণিত হয়ে যাবে যে ওর নিজেই তো ইমোরাল ক্যারেক্টার, তাই না? তাহলে তো ডিভোর্স পাবে না। সেই জন্য কক্সন অত বৃত্তান্ত, মানে তোমার বৃত্তান্ত না বলে বললো যে আপাতত ফল্ডারে চাকরি পাওয়াটা দরকার, আমরা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ভাববো না, ঠিক আছে? সেগুলো ফারফেচড, সেগুলো মানে অনেক সংগ্রাম করতে হবে সেই সমস্ত বিষয় লড়তে গেলে। একটু আভাসটা দিয়ে দিল, কিন্তু ফল্ডার বুঝতে পারবে না। দেখো, টু ওয়াল্টারকে অ্যাপেলিং, ওয়াল্টারকে আবার সে একটু জোর কণ্ঠে বলতে চাইলো যে হি মাস্ট হ্যাভ গিভেন হার ফুল কজ সেন্স। তাহলে কি বলছে যে তোমার মিস্টার রুথ হানিওয়েলের জন্য, মানে তোমার মিস্টার মানে রুথ হানিওয়েলের বরের জন্য বলছে, ঠিক আছে? মিস্টার হানিওয়েল নাম তো দেওয়া নাই এখানে। বলছে যে ওই লোকটা তাকে প্রচুর কারণ দিয়েছে ডিভোর্সের জন্য, মানে এত অত্যাচার করে, সি ডিজার্ভ আ ডিভোর্স ফ্রম হিম, ওকে? সি কুড প্রুভ দ্যাট হি ড্রভ হার টু লিভ হিম। তাহলে কি বলছে, সে তো প্রমাণও করতে পারে যদি টাকা থাকে, যে এমন রিজন ওর কাছে আছে, ছেলে মেয়েদেরকেও মারতো, টর্চার করতো, মানে এক গাদার রিজন আছে ওকে ছাড়ার জন্য, ছেলের মানে তোমার রুথ হানিওয়েলের ঘর থেকে নিজেকে, মানে তোমার মিস্টার রুথ হানিওয়েলের কাছ থেকে নিজে সরে আসার অনেক রিজন আছে, সেইটাই বলতে চাইলো। দেখো ওয়াল্টার কি বলছে, আই এম ইনক্লাইন টু ডু হোয়াট ইউ সে ফল্ডার ইফ ইট ক্যান বি ম্যানেজ। তাহলে কি বলছে দেখো, ফল্ডার তুমি যদি মানে চাও যে এই সমস্ত কাজে আমি যুক্ত হই, ঠিক আছে, আমি টাকা পয়সা দিই, যদি এগুলো ঠিক হয়, যদি এগুলো ম্যানেজ করা যায়, তাহলে আমি অবশ্যই সাহায্য করব, ঠিক আছে? সেটা বললো। দেখো ফল্ডার বলছে, ও স্যার, খুবই কৃতজ্ঞ হলো। হি গোজ টু দ্য উইন্ডো অ্যান্ড লুকস ডাউন ইন্টু দ্য স্ট্রিট। এবং সেই বললাম যে রুথ হানিওয়েল নিচে দাঁড়িয়ে আছে, তাই না? এবার ওর দিকে একবার তাকিয়ে নিল, দেখো স্ট্রিটের দিকে। কক্সন দ্রুতভাবে বললো, ইউ ডোন্ট টেক মি মিস্টার ওয়াল্টার, আই হ্যাভ মাই রিজন। তাহলে কি বলছে দেখো, কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বললো, এইটা হলো তোমার এই যে এই লাইনটা বললো না যে দিস লাইন, এইটার পরিপ্রেক্ষিতে ওই লাইনটা কক্সন আবার বলছে। মানে ওয়াল্টার কি বলতে চাইলো,
যে এই সমস্ত ঘটনাগুলো অনেক ভবিষ্যতের ঘটনা, অনেক কঠিন জিনিস, কিন্তু ওয়াল্টার বললো যে আমি সাপোর্ট করব যদি ম্যানেজ করা যায় জিনিসটা। এবার দেখো কক্সন বলছে, কক্সন দ্রুতভাবে বললো যখন ফল্ডার উইন্ডোর কাছে গেল, ঠিক আছে, যে মিস্টার ওয়াল্টার আস্তে আস্তে বলছে, ঠিক আছে, আপনি বুঝতে পারছেন না আমি যে কেন বলতে চাইছি, এই জিনিসগুলো খুবই জটিল হয়ে গিয়েছে। মানে ওয়াল্টার তো জানে না যে রুথ নিজেকে বিক্রি করে দিয়েছে। ফল্ডার বলছে দেখো ফ্রম দ্য উইন্ডো, ফল্ডারে কিন্তু এই সমস্ত বিষয়ে কান নেই এখন। সি ইজ ডাউন দেয়ার স্যার, উইল ইউ সি হার, তাহলে কি বলছে দেখো নিচে দাঁড়িয়ে আছে, আপনারা কি তাকে দেখতে পাচ্ছেন? আই ক্যান বেকন টু হার ফ্রম হিয়ার, আমি এখান থেকেই তাকে ডাকতে পারি, ঠিক আছে, হাত হাত দিয়ে ইশারা করে বেকন করা, ঠিক আছে। ওয়াল্টার হেজিটেট, ওয়াল্টার তো একটুখানি হেজিটেট করলে এ বাবা এ মরিয়া হয়ে গিয়েছে, দেখো বলছে অফিসে ডেকে আনবো এরকম। তার উপরে জেমস আছে, অ্যান্ড লুকস ফ্রম যে কক্সন টু জেমস, এবং কক্সনের দিকে তাকিয়ে একবার জেমসের দিকে তাকিয়ে নিল, কিন্তু কক্সনের কথাটা এখনও কেউ বুঝতে পারছে না। জেমস কি বলছে, উইথ এ সার্ভ নট, ইয়েস লেট হার কাম, দেখো জেমস কত ভালো, জেমস বলছে আচ্ছা বেশ ঠিক আছে ওকে ডেকে আনো, বলো আসতে বলো। ফল্ডার বেকনস ফ্রম দ্য উইন্ডো, উইন্ডো থেকে ইশারা করে দিল, আর ইশারো মে বাত হো গই, যাই হোক আর কি ও বুঝতে পারলো। কক্সন বলছে দেখো ইন এ লো ফ্লাস্টার টু জেমস অ্যান্ড ওয়াল্টার, এইবার কথাগুলো বলবে, ঠিক আছে, যে কেন আমি বলছি যে ডিভোর্সটা হবে না ওদের, সেইটা বুঝতে পারছে না। দেখো ফ্লাস্টার শব্দটার অর্থ হেজিটেট, ঠিক আছে, একটুখানি দ্বিধান্বিতভাবে জেমস এবং ওয়াল্টারকে বললো নো মিস্টার জেমস, না মিস্টার জেমস, সি ইজ নট বিন কোয়াইট হোয়াট সি ওয়াট টু হ্যাভ বিন, কিন্তু কি বলছে দেখো, সে আগে যা ছিল বর্তমানে সে আর তা নেই, মানে আগে তোমার বিবাহিতা মহিলা ছিল বটে, ঠিক আছে, অত্যাচারিত হয়েছিল, ফল্ডারের প্রতি অনুগত হয়েছিল, সেটা একটা ঠিক আছে, কিন্তু এর মাঝে অনেক কিছু ঘটে গিয়েছে। হোয়াইল দিস ইয়াং ম্যান হ্যাজ বিন আওয়ে, যখন ফল্ডার জেলে গিয়েছিল, মানে ফল্ডার যখন চলে গিয়েছিল, সি হ্যাজ লস্ট হার চান্স, মানে কি সে তার এই যে ডিভোর্স পাওয়ার ক্ষমতাটাকে হারিয়ে ফেলেছে। উই ক্যান নট কনসাল্ট হাউ টু সুইন্ডেল দ্য ল, মানে এখানে বলতে চাইলো যে ডিভোর্সের চান্সটা হারিয়ে গিয়েছে, মানে কি বলতে চাইলো দেখো, যে ও অন্য কারোর সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, ও নিজেই ইমোরাল হয়ে গিয়েছে, এখন নিজে একটা মানে তোমার ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে গিয়েছে একজনের সঙ্গে, মানে নিজেকে বিক্রি করে দিয়েছিল, যেহেতু ওই লাইনটাও ছিল আগে, তাই না, ওটা ডিসকাস করছি না আমি। তাহলে বলছে আমরা তো নিজেরাই যে আইনের রক্ষক, আমাদের এটা সলিসিটার ফার্ম, এখানেই কিন্তু রুথ হানিওয়েলের মানে কোনো রকম সাপোর্ট করতে পারি না আমরা, কিন্তু লটাকে এই যে ট্যাঁড়া ব্যাঁকা করতে পারি না, সোয়েন্ডেল, ঠিক আছে, মানে সেইটাকে লকে যে বিভিন্ন রকম তোমার দুমড়ে মুচড়ে নানা রকম ফাঁক ফোকর বার করে কোনো তো রং কিছু করতে পারি না, ঠিক আছে। মানে এখানে কি বলতে চাইলে দেখো, উই বিলং টু আ রেসপেক্টেবল লয়ার্স ফার্ম, উই উইল অ্যাক্ট রংলি ইফ উই ট্রাই টু গেট হার ডিভোর্স বাই হাইডিং হার ইমোরাল লাইফ, তাই না, সেটা আমরা খারাপ কাজ করবো। মানে কক্সন ইজ সিম্প্যাথেটিক টু ফল্ডার অ্যান্ড রুথ, বাট হি উইল নট ডু এনিথিং আগেনস্ট দ্য ল অ্যান্ড মোরালিটি, সেইটাও বুঝতে হবে। কিন্তু ফলটা দেখো হ্যাজ কাম ফ্রম দ্য উইন্ডো, উইন্ডো থেকে ফিরে এলো, অ্যান্ড থ্রি মেন লুক অ্যাট হিম ইন আ সর্ট অফ অড সাইলেন্স, এবং সকলে কিন্তু যেহেতু ফলডার জানে না ব্যাপারটা, রুথ কিন্তু দেখো নিজেকে বিক্রি পর্যন্ত করে দিয়েছে, কিন্তু ব্যাপারটা এখনও ফলডারকে বলেনি, কেননা যদি বলতো ফলডার কিন্তু খুবই আঘাত পেত, তাই না, ওটা হচ্ছে মারাত্মক আঘাত, হয়তো সঙ্গে সঙ্গে ওর হার্ট ফেল হয়ে গেল, এখন তো হার্ট দুর্বল। তাহলে বলছে যে যখন উইন্ডো থেকে ফিরে এলো জানলা থেকে ওকে ইশারায় ডাকার পরে, সকল মানুষগুলো তিনজনই মানে জেমস আর ওয়াল্টার হাওয়ার কক্সন সবাই ওর দিকে কিন্তু একটা মানে নিশ্চুপ দৃষ্টিতে সাইলেন্সের সঙ্গে, নির্বাক সাইলেন্সের সঙ্গে একটু মানে তোমার দ্বিধাগ্রস্তভাবে, অড বলতে এখানে দ্বিধান্বিতভাবে তাকিয়ে থাকলো, যেহেতু জানে না এখন কিছু, তাই না। ঠিক আছে, তারপরে তাহলে এই জায়গাটা একটু পড়ে দিই, তাহলে শেষ করে দেবো। উইথ ইনস্টিংটিভ অ্যাপ্রিহেনশন অফ সাম চেঞ্জ লুকিং ফ্রম ওয়ান টু অ্যানাদার, তাহলে কি বলছে যে সকল মানে একে অপরের দিকে যখন তাকিয়ে ফেললো, ওরা তিনজনের দিকে একবার তাকালো, ফল্ডার সবার দিকে একবার তাকালো, তখন একটা আলাদা রকম চেঞ্জ এলো ক্যারেক্টারের মাঝে। কি বলছে দেখো, দেয়ার হ্যাজ বিন নাথিং বিটুইন আস স্যার টু প্রিভেন্ট ইট, হোয়াট আই সেড অ্যাট দ্য ট্রায়াল ওয়াজ ট্রু, অ্যান্ড লাস্ট নাইট উই ওনলি মিট স্যাট ইন দ্য পার্ক। তাহলে কি বলছে, ও কিন্তু আর কোনো ব্লেম করছে না, যে বলছে যা হয়েছে হয়েছে, আমাদের মাঝে এখন আর সেরকম তো কিছু নেই টু প্রিভেন্ট, ঠিক আছে, আমাদের মাঝে সেরকম কিছু না থাকলেও মানে বন্ডটা ভালো, সেরকম কিছু নেই বলতে গেলে এখানে ফিজিক্যাল রিলেশনের কথা বলা হয়েছে, এবং যে বিচারটা হয়েছিল সেটাও ঠিক, যা হয়েছে হয়েছে, কিন্তু আমাদের কালকে দেখা হয়েছিল পার্কে, জানেন তো, আমরা ওখানে বসে গল্প করেছিলাম, সেটাই বলছে। সোয়েডেল এলো, সেই অফিস বয়টা কামস ইন ফ্রম দ্য আউটার অফিস থেকে এলো, ওর মানে মেসেজটা দিতে এলো যে রুথ হানিওয়েল আসছে, ঠিক আছে, যেহেতু ডাকলো ওকে। কক্সন বলছে হোয়াট ইজ ইট, কক্সন বলছে কি ব্যাপার বল। সোয়েডেল কি বলছে দেখো, মিসেস হানিওয়েল দেয়ার ইজ এ সাইলেন্স, মানে মিসেস হানিওয়েল যেহেতু এলো, ঠিক আছে। তারপরে দেখো জেমস বললো সোহার ইন, আচ্ছা বেশ তাকে ভিতরে আসতে দাও, ঠিক আছে, বেশ ঠিক আছে, টুডে ইজ এনাফ, তাই না। আর আমি মানে তোমার একটা পার্টের ভিতরেই লাস্টের ইয়েটা শেষ করার চেষ্টা করব, যে অংশটুকু বাকি আছে একটুখানি বড় হতে পারে, এটাও অ্যারাউন্ড তোমার 50 মিনিটসের কাছাকাছি হয়ে গেল।
ওকে, যদি কিছু কোয়েশ্চেন থাকে, এবং আগেকার একটা পয়েন্ট আছে, সেই জিম কত পাউন্ড দিয়েছিল তাই না, 25 না 15, ওটা অনেক বইয়েই তোমার 25 পাউন্ড করা আছে, কিন্তু পিডিএফগুলোতে আমি দেখলাম তোমার 15 পাউন্ড করা আছে। তাহলে একটা জিনিসই মনে মানে তোমাদেরকে মনে রাখতে বলবো, দুটোই মনে রাখবে, 25 15। পরীক্ষায় কোনো সময় দুটো অপশন দেবে না, হয় 25 দিতে পারে কিংবা 15 দিতে পারে। অবশ্য জেনে রাখা ভালো, ধরো না 25 পাউন্ড দিল, তাহলে তোমরা বই অনুযায়ী করে দিলে, কিন্তু যদি 15 পাউন্ড দিত তখন তুমি কি ভাবতে যে কোশ্চেনটা ভুল চলে এসছে, তাই না? এগুলো মানে প্রিন্টিং মিস্টেক নয়, আসলে যে গার্লস ওর্দি কী লিখেছিলেন সেটাই জানা নাই, তাই না? আমরা তো পড়ছি, বই পড়ছি, সেই অনুযায়ী দেখছি, যা আছে তাই পড়ছি। ওকে, যদি কোনো কোশ্চেন থাকে মানে তোমার আলাদা কোনো বিষয় বা কিছু, তাহলে আমাকে জানাও এই সমস্ত সংক্রান্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে গুড, স্টে হ্যাপি। থ্যাংক ইউ।